আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলো করে প্রচার পাচ্ছে। তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে একটি লক্ষণীয় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি। আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে। কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে। সেই নির্বাচিত সরকার এখন বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে ITV। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সজীব ওয়াজেদ জয় দেখছেন প্রহসন হিসেবে। কারণ হিসেবে দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। জয় দাবি করেন, এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে। জয় প্রশ্ন রেখেছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটা। তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্রেট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে? তিনি মনে করেন, অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের শাসনামলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। ITV সাংবাদিক প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়েও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো, এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপে দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। 2014, 18 এবং 2024 সালের নির্বাচনেও বিরোধী মতকে দমন, নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে। উত্তর দিতে গিয়ে 2014 সালের নির্বাচন ঘিরে বিরোধী দলের চালাও পোড়ার ঘটনা মনে করিয়ে দেন জয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায়, এটাই গত 3 নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য। মাহাতির পাশা প্রশ্ন করেন, গত 15 বছরের দুর্নীতি, অপহরণ, গুম, মত প্রকাশের দমনের অভিযোগ, এসব বিবেচনায় নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী? জবাবে জয় বলেন, না, কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকা কালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, অথচ এখন
তাদের সেলিব্রেট করা হচ্ছে। 24-এর আন্দোলন নিয়ে এক প্রশ্নে আইটিভি সাংবাদিক বলেন, আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে? জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, তাদের দাবি ছিল যৌক্তিক। দুঃখজনক বিষয় হলো 2018 সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল। কোটা সরকার পুনর্বহাল করেনি। যারা আগে কোটার সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহাল করেছিল। এরপরই আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জয়ের দাবি, জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। তারাই সহিংসতা শুরু করে, আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে। বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। মাহাথির ভাষা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জয় বলেন, জাতিসংঘ 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 নিহতের কথা বলেছে, আর সরকার পতন হয়েছিল 5 আগস্ট। তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গক্রমে জয় বলেন, তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য, 1400 জন নয়, কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী। তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া। জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া, পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া, যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায়। তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি? যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়ার একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। জুলাই আগস্টের ঘটনার জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কিনা সেই প্রশ্ন রাখেন আইটিভির সাংবাদিক। জবাবে জয় বলেন, তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। অতীতে আওয়ামী লীগ বারবার জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু এবারে নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলের দমন পীড়নের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। জয় তখন বলেন, প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ। এখন সেটাই হচ্ছে। জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়কেও 5 বছর কারাদণ্ড দিয়েছে। এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাথির ভাষা। জয় বলেন, অবশ্যই এক সময় ফিরবেন। তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে দেশে ফিরে রাজনীতিতে নামবেন? উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন, তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। এমনটা বলছেন না, একসময় তিনি বাংলাদেশে ফিরতে চান। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন। তিনি বহুদিন ধরেই অবসর নিতে চেয়েছেন। তার প্রায় পুরো জীবনই কেটেছে বাংলাদেশে, সেখানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কোনো এক সময় তিনি ফিরবেন, তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিবেচনায় ভারতই এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আওয়ামী লীগের সংস্কার দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাথির ভাষা। জয় বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে। তিনি বলেন, তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না, দলীয় বৈঠক করতে পারছেন না, সংবাদ সম্মেলন করতে পারছেন না, তাদের কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই।
তবে পরিস্থিতি বদলাবে, সবসময় বদলায়। তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। সে কথা মাথায় রেখে জয় কি তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন, এমন প্রশ্ন করা হয় জয়কে। আইটিভির এই প্রশ্নে জয় বলেন, এটা তার হাতে নেই, তিনি দেশে থাকেন না, এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে। এই প্রসঙ্গে বলেন, বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন। বাংলাদেশে মুজিব পরিবার ও জিয়া পরিবার বংশানুক্রমিক নেতৃত্ব নিয়ে অনেকের সমালোচনা করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে তিনি বলেন, এটা কি বংশানুক্রমিক রাজনীতি? তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন? জয় দাবি করেন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগেই হতে পারতেন। তার মা 1 দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনে দাঁড়াতে, সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসছিলেন। তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি? জবাবে জয়ের উত্তর ছিল, তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এর মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2 সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর
3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও, তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28শে জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এজন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে, আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24শে আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া। কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয়, সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে চায় সংবিধানের 148-এর 2 ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো, অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ানোর ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে?
সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে, তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয়, যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালীর বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে, নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন। তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন। তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে, তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন, নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো দেশে অনুসরণ করা হয়, সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি গড়াতে পারে অনেক দূর। আবার স্পিকার পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটি যদি সত্য প্রমাণিত না হয়, তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে, তখন ফেঁসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণার ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্ত কি আসিফ নজরুল খুঁড়ে দিয়ে যাচ্ছেন? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।